প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকেই শুভ অপরাহ্ন জানিয়ে আজকে আমি আমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ক আলোচনা শুরু করছি। তা এই আলোচনার শুরুতেই আগের দিন আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম নিশ্চয় তোমরা সবাই ভালো করে শুনে যদি সেখান থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো। আমরা আগের দিনে বলেছিলাম যে প্রাচীন অলিম্পিক বন্ধ হওয়ার প্রায় 1500 বছর পরেই আধুনিক অলিম্পিক গেমস আবার নতুন করে শুরু হয়, তাই তো? কত সালে বলেছিলাম না? 1896 সালে বলেছিলাম। তা এই 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 আধুনিক অলিম্পিকের যে জনক, সেই জনকের নাম কি বলেছিলাম? তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ একটা ছবি, একদম সুন্দর টুপি পরে। ইনি হচ্ছেন ফরাসি ক্রীড়াপ্রেমী ব্যারন পিয়ের দ্য কিউবার্টিন। ইনি হচ্ছেন আধুনিক অলিম্পিক গেমসের জনক, ফাদার অফ মডার্ন অলিম্পিক গেমস। ইনারই উদ্যোগে 1896 সালের এথেন্সের হিরোদিস স্টেডিয়ামে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আসর বসে। সেটা কত তারিখে বলেছিলাম মনে আছে? 1896 সালের 6 এপ্রিল। আর শেষ হয় কবে? 15 এপ্রিল। এই 10 দিন ধরেই প্রথম আধুনিক অলিম্পিক গেম শুরু হয়েছিল। তাতে মোট 10টি দেশ অংশগ্রহণ করেছিল। এই 10টি দেশের 285 জন পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করে। আর ওনারই মতে প্রতিযোগিতার যারা বিজয়ী হতো তাদের প্রশংসাপত্র বা সার্টিফিকেট, অলিভ পাতার মুকুট আর পদক দিয়ে সম্মানিত করা হতো। তাই আধুনিক অলিম্পিক গেমস সম্পর্কে আমরা তো আগের দিন দেখেছি, তোমরা এবার দেখতেই পাচ্ছ যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই অলিম্পিক গেমস, আধুনিক অলিম্পিক গেমসের মূলত 3টি আদর্শের কথা বলেছেন। এটাকে বলা হয় আধুনিক অলিম্পিক গেমসের আদর্শ, অলিম্পিক আইডিয়ালস অফ মডার্ন অলিম্পিক গেমস। এই সম্পর্কে দু চার কথা একটু জেনে নিই। প্রাচীন অলিম্পিক গেমসের আদর্শের সূত্র ধরেই আধুনিক অলিম্পিকের আদর্শ পুনঃস্থাপিত হয়। আধুনিক অলিম্পিক গেমসের জনক প্যারি ডি ফ্রেডি ব্যারন ডি কিউবার্টিনের ব্যাখ্যায় আধুনিক অলিম্পিক গেমস হল আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও নৈতিক সততার একটি অন্যতম মাধ্যম। এই আধুনিক অলিম্পিকের মাধ্যমে মানবজাতির উন্নততর প্রবৃত্তি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এছাড়া এই আন্তর্জাতিক মানের পবিত্র গেমসের মাধ্যমেই মানবতার মূল্যবোধ সংরক্ষিত হয়। অলিম্পিক গেমসের মূল তত্ত্ব অলিম্পিজম হলো একটি জীবন দর্শন। কি বললাম? অলিম্পিক গেমসের মূল তত্ত্বটি অলিম্পিজম হলো একটি জীবন দর্শন, যেখানে খেলাধুলোর মাধ্যমে শরীর, মন ও আত্মার যথার্থ মিলন জীবনের পরিপূর্ণতা এনে দেয়। খেলাধুলোর সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির মিলন আন্তর্জাতিক
নিয়মনীতিকে শ্রদ্ধা করতে এবং মান্য করে চলতে শেখায়। আন্তর্জাতিক মানের এই খেলাধুলো মানুষের মধ্যে সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়তে ও মানবতাবাদকে যথাযথ সম্মান দিতে ও সংরক্ষণ করতে সাহায্য করে। আধুনিক অলিম্পিক গেমস আদর্শগতভাবে প্রথম দিকে পেশাদারি খেলোয়াড়দের দূরে সরিয়ে রাখলেও 1988 সালের পর থেকে পেশাদারি খেলোয়াড়েরাও আধুনিক অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারার অনুমতি পায়। 1988 সাল, এটা হচ্ছে সিওল অলিম্পিক। কী বললাম বুঝতে পেরেছো? এই সিওল অলিম্পিকের এখান থেকেই এই যারা পেশাদারি খেলোয়াড় তারাও অংশগ্রহণের সুযোগ পায়। এর আগে কোনো পেশাদারি খেলোয়াড়েরা এর অংশগ্রহণের সুযোগ পেত না। তাহলে এসো এবারে জেনে নিই, তোমরা নিশ্চয়ই লেখা থেকে বুঝতে পারছো কী কী লেখা আছে। যে ক, খ, গ দিয়ে 3টে অলিম্পিকের আদর্শের কথা লেখা আছে। আমি একটু বলি, তোমরা একটু দেখো, এই সম্পর্কে 2-4 লাইন করে শোনো ভালো করে। প্রথমে ক দিয়ে কী লেখা আছে না, অলিম্পিকের উদ্দেশ্য শুধুমাত্র জয়লাভ করা নয়, এর মুখ্য ও প্রধান উদ্দেশ্য হলো অংশগ্রহণ করা। দেখবা যে কোনো ক্রীড়া ক্ষেত্র যেখানেই দেখবা কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেখানেই দেখবা এই কথাটি লেখা আছে। এটা ইংরাজিতেই লেখা থাকে বেশিরভাগ, যে নট টু উইন বাট টু টেক পার্ট। শুধু এইটুকুই লেখা থাকে, নট টু উইন বাট টু টেক পার্ট, অর্থাৎ জয়লাভ করা নয়, অংশগ্রহণ করাই হলো এর প্রধান উদ্দেশ্য। খ, আধুনিক অলিম্পিক হলো একটি মাধ্যম যার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে একটি পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব তৈরি হয়। তাহলে এই অলিম্পিক, আধুনিক অলিম্পিকটা কি বলছে না, একটি মাধ্যম যার মাধ্যমে ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন কান্ট্রির মধ্যে কী হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। গ, আধুনিক অলিম্পিক গেমস একজন মানুষকে তার নিজের প্রতি, অন্য মানুষের প্রতি, আইন কানুনের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করতে শেখায়, যা খেলোয়াড়কে সুন্দর নিরাপদ খেলা খেলতে, মাদকাসক্ত হওয়ার বিরোধিতা করতে, অনৈতিক ব্যবহারে প্রতিবাদ জানাতে শেখায়। তাহলে কি বললাম আরেকটু ভালো করে শুনে নাও প্রথম থেকে আরেকবার। ক কি বলেছি না, অলিম্পিকের উদ্দেশ্য শুধুমাত্র জয়লাভ করা নয়, এর মুখ্য ও প্রধান উদ্দেশ্য হলো অংশগ্রহণ করা। মানে খেলাধুলোয় অধিকতর মানুষের অংশগ্রহণ মানুষের মধ্যে শক্তিশালী শরীর, দৃঢ় মন, উন্নত ইচ্ছাশক্তির সঞ্চার করে, যার সম্মিলিত অবস্থা মানুষকে প্রতিযোগিতার মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তাহলে বোঝা যাচ্ছে 1 নম্বর আদর্শ। যদি কম নম্বরের প্রশ্ন হয় তাহলে শুধুমাত্র ওই একটি লাইন, যেটা প্রথম লাইন যেটা বললাম ওইটা বললেই হবে। আর যদি একটু বেশি নম্বর থাকে তাহলে পরের যেগুলো বললাম ওগুলো শুদ্ধ ওর পরে পয়েন্ট করে তারপরে লিখতে হবে। ঠিক আছে? 2 নম্বরের খ কী বললাম না, আধুনিক অলিম্পিক হলো একটি মাধ্যম যার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে একটি পারস্পরিক বোঝাপড়ার বন্ধুত্ব তৈরি হয়। আধুনিক অলিম্পিক গেমস রাজনৈতিক, অর্থনৈতিক
জাতিগত, বর্ণগত, লিঙ্গগত বিভেদ ভুলিয়ে সমগ্র মানবজাতিকে মানবতার নীতিতে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে। আর কি বলেছি না, আধুনিক অলিম্পিক গেমস একজন মানুষকে তার নিজের প্রতি, অন্য মানুষের প্রতি, আইন কানুনের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করতে শেখায়, যা খেলোয়াড়কে সুন্দর, নিরাপদ খেলা খেলতে, মাদকাসক্ত হওয়ার বিরোধিতা করতে, অনৈতিক ব্যবহারের প্রতিবাদ জানাতে শেখায়। হ্যাঁ, এবারে আমরা যেটা জানব যে অলিম্পিকের পতাকা সম্পর্কে, দ্য ফ্ল্যাগ অফ মডার্ন অলিম্পিক। অলিম্পিকের পতাকা, আধুনিক অলিম্পিকের যে পতাকাটা তোমরা দেখতে পাও, তোমাদের বইয়েও দেখবা পতাকাটির ছবি রয়েছে। এই পতাকাটির একটা নকশা নিজের হাতেই তৈরি করেন আধুনিক অলিম্পিক গেমসের জনক এবং অলিম্পিকের অন্যতম স্রষ্টা প্যারি ডি ফ্রেডি ব্যারন ডি কিউবার্টিন। এই নকশাটা তিনি নিজের হাতেই তৈরি করেন। কত সালে তৈরি করেন? 1913 খ্রিস্টাব্দে তিনি এই পতাকার নকশাটা প্রস্তুত করেন। তারপরে 1914 সালে প্যারিস অলিম্পিকের অলিম্পিক মুভমেন্টের সভায় এই নকশাটি তিনি উপস্থাপন করেন। কিন্তু এই পতাকাটি 1920 সালে অ্যান্টার্কটিক অলিম্পিক, যেটা সপ্তম অলিম্পিক, আনতেন শহরে অ্যান্টার্কটিক অলিম্পিক 1920 সালে হয়েছিল। সেই 1920 সালে প্যারিসের 1920 সালে অ্যান্টার্কটিকের অলিম্পিকে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়। তাহলে পতাকাটি কীরকম হবে? পতাকাটা একটা আয়তাকার। এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 3:2, মানে 3 মিটার লম্বা হলে 2 মিটার চওড়া, বা 3 ফুট লম্বা হলে 2 ফুট চওড়া। 3:2 অনুপাত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কিন্তু প্রশ্ন আসে যে অলিম্পিক পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। এই পতাকার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত ছিল? অলিম্পিক পতাকার দৈর্ঘ্য ছিল 2.06 মিটার লম্বা এবং 60 সেন্টিমিটার চওড়া। একটা সাদা সিল্কের কাপড়ের এই পতাকাটার মাঝখানে পরস্পর আবদ্ধ বৃত্তের বলয় অঙ্কিত থাকে। তাহলে হলো সাদা সিল্কের কাপড়, আর তার মাঝখানে 5টি রিং, 5 রকমের রঙের বলয় পরস্পরকে আবদ্ধকৃত অবস্থায় এই পতাকার মাঝখানে অঙ্কিত থাকে। এই বলয়গুলি অনেকটা ইংরাজি হরফের যে ডব্লিউ আছে, সেই ইংরাজি হরফের ডব্লিউ এর মতন আকারে সংযুক্ত থাকে। উপরের সারিতে পরপর 3টি বলয় আবদ্ধ অবস্থায় থাকে। এদের রং যথাক্রমে নীল, কালো, লাল, বাম দিক থেকে ডান দিকে দেখলে। আর নিচের সারিতেও 2টি বলয়। নিজেদের মধ্যে আবার উপরের সারির বলয়ের সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে। এদের রং যথাক্রমে হলুদ ও সবুজ। পতাকার দণ্ডটি নীল বলয়ের দিকে থাকে। বলয়ের ওই নির্দিষ্ট রঙগুলি বেছে নেওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে যে প্রত্যেক দেশেরই
পতাকার মধ্যে এই 5টি রঙের কোনো না কোনো রং রয়েছেই। তাই কিউবার্টিন এই 5টি বলয়ের রং ও পতাকার পিছনে পটভূমি হিসাবে সাদা রঙকেই বেছে নিয়েছেন। পতাকার পিছনের সাদা পটভূমি শান্তি ও সত্যের বার্তা বহন করে, আর মাঝের 5টি বলয় পৃথিবীর যে 5টি মহাদেশ, সেই মহাদেশকে চিহ্নিত করে। একটি বলয়ের সঙ্গে অন্য একটি বলয় আবদ্ধ অবস্থায় থাকে। এর মাধ্যমে কি সূচিত হয় না, এর মাধ্যমে সূচিত হয় যে 5টি মহাদেশই সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক বোঝাপড়ার মাধ্যমে সুশৃঙ্খল অবস্থায় আবদ্ধ আছে। এই যে 5টি রং বললাম 5টি মহাদেশকে চিহ্নিত করে, তাহলে কোন রং কোন মহাদেশকে চিহ্নিত করে সেটা সম্পর্কে একটু জেনে নিই আমরা। কি কি দেখো, নীল রং ইউরোপ মহাদেশ, লাল রং আমেরিকা, কালো রং আফ্রিকা, হলুদ রং এশিয়া এবং সবুজ রং অস্ট্রেলিয়া ও ওশেনিয়া। এই যে রঙগুলো 5টি বলয়, এটা 1912 খ্রিস্টাব্দে আগস্ট মাসে অলিম্পিক নিদর্শন সম্পর্কে বলতে গিয়ে একটা পত্রিকা বেরোয়। সেই পত্রিকায় কিউবার্টিন এগুলো বলেছিলেন, অলিম্পিক রিভিউ। সেই অলিম্পিক রিভিউ নামক পত্রিকাটিতেই কিউবার্টিন এই যে 5টি রং 5টা দেশের প্রতিনিধিত্ব করে সেই সম্পর্কে বলেছিলেন। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে অলিম্পিকের পতাকাটা বলতে গেলে কি কি বলতে হবে। যদি পতাকা সম্পর্কে বলতে হয়, তোমাদের এবছরেও প্রায় প্রত্যেক বছরেই এগুলো থাকি। এখান থেকে অনেক শর্ট প্রশ্ন হয়, অনেক ছোট 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 প্রশ্ন বা বড় প্রশ্ন এখান থেকে কিন্তু হয়। তা কী কী হয় প্রথমত একটুখানি বলে দিই। আধুনিক অলিম্পিকের নকশা প্রস্তুত করেন কে? উত্তর কি? কিউবার্টিন। কত সালে করেন? 1913 সালে নকশা প্রস্তুত করেন। কোন অলিম্পিক মুভমেন্টে সবাই এটি উপস্থাপিত হয় না 1914 সালে প্যারিস অলিম্পিকে। আর কি হয়? কোন অলিম্পিকে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়? উত্তর কী হবে? 1920 সালে আন্তেন শহরে অনুষ্ঠিত অ্যান্টার্কটিক অলিম্পিকে, যেটা 7ম অলিম্পিক ছিল, এই আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়। এটির আকার কেমন? এটি হচ্ছে আয়তাকার। এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? এর দৈর্ঘ্য ইস্টু প্রস্থ হচ্ছে 3:2। এর মাঝখানে কটি বলয় থাকে? 5টি বলয়। কী কী রং? একদম পরপর বলতে, উপরে বাম দিক থেকে ডান দিকে নীল, কালো, লাল, নিচে হলুদ, সবুজ। এই যে বলয়গুলো কিসের মতন দেখতে? ডাব্লিউ এর মতন দেখতে। বলয়গুলি পরস্পর আবদ্ধকৃত অবস্থা থাকে, তাদেরকে কী সূচিত হয় না 5টি মহাদেশই সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক বোঝাপড়ার মাধ্যমে সুশৃঙ্খল অবস্থায় আছে সেইটা সূচিত করে। যে পতাকার পিছনে
যে সাদা পটভূমি, এটা তাৎপর্য কি? সাদা হচ্ছে শান্তি ও সত্যের বার্তা বহন করে। এই অলিম্পিকের এই মূল পতাকা ছাড়াও আনুষ্ঠানিক একটা অলিম্পিক পতাকা হিসাবে আরও একটা পতাকা ব্যবহৃত হয়। এই পতাকাটিও সিল্কের তৈরি। এর চারপাশে বলয়ে ব্যবহৃত 5টি রঙের বর্ডার থাকে। এই পতাকাটিও উত্তোলনের কাজে ব্যবহৃত হয় না। অলিম্পিক গেমসের সমাপ্তির দিন অলিম্পিকের আয়োজক দেশের মেয়র এই আনুষ্ঠানিক পতাকাটি আইওসির সভাপতির হাতে তুলে দেন। আইওসির সভাপতির হাতে, এবং তিনি আবার এই বিশেষ পতাকাটিকে পরবর্তী অলিম্পিক গেমসের আয়োজক দেশের মেয়রের হাতে তুলে দেন। এই পতাকা পরবর্তী অলিম্পিকের আগে পর্যন্ত ওই দেশের বিশেষ স্থানে সজ্জিত থাকে। তাহলে সবাই বুঝতে পারছো এই অলিম্পিকের পতাকাটাও কিন্তু খুব ভাইটাল। এটা খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই অলিম্পিক গেমসের এই যাটা পড়াচ্ছি এখান থেকে অনেক ছোট 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 বড় বড় প্রচুর প্রশ্ন আসে। এইগুলো ঠিকঠাক করে কিন্তু পড়বে। আর প্রত্যেকটার পরে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেই প্রশ্নটা অবশ্যই বলবে। কারণ তোমরা যদি প্রশ্ন না জিজ্ঞেস করো বা না বলো তাহলে আমি তো বুঝতে পারবো না যে আমার পড়াগুলো সত্যি সত্যি বুঝতে পারছো না পারছো না, তাই না? সেই জন্যে বুঝতে পারলেও রেসপন্স করতে হবে, আর না পারলেও কিন্তু উত্তর দিতে হবে। তাহলে অন্তত আমি বুঝবো যে না তোমরা সবাই বুঝতে পারছো। কেমন? আমরা এবারে জানব আধুনিক অলিম্পিকের মোটো সম্পর্কে। মোটো অফ মডার্ন অলিম্পিক গেমস। মোটো MOTTO, বাংলায় হচ্ছে ময়োকা টয়োকা, মোটো। এই অলিম্পিকের মোটো 3টি ল্যাটিন শব্দকে নিয়েই তৈরি। সেই 3টি ল্যাটিন শব্দগুলো হলো, 1 নম্বরে সিটিয়াস, দন্তস্বয় হর্ষই, টয়ে হর্ষই, অন্তস্তয় আকা, দন্তস্ব, ইংরেজিতে হচ্ছে CITIUS, সিটিয়াস। 2 নম্বরে হচ্ছে অল্টিয়াস, অ ল টয়ে হর্ষই, অন্তস্তয় আকা, দন্তস্ব, ইংলিশে ALTIUS, অল্টিয়াস। নম্বর 3 ফর্টিয়াস, ফ বয়শূন্য র টয়ে হর্ষই, অন্তস্তয় আকা, দন্তস্ব, ইংরাজিতে FORTIUS, ফর্টিয়াস। তাহলে মোট 3টি ল্যাটিন শব্দ কী কী বললাম? সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। এই 3টি ল্যাটিন শব্দকে নিয়েই অলিম্পিকের আধুনিক অলিম্পিক গেমসের মোটো তৈরি হয়েছে। তাহলে এই 3টি ল্যাটিন শব্দের অর্থ কী? না, এদের অর্থ হলো, সিটিয়াস শব্দের অর্থ হলো দ্রুততর, আরও জোরে দৌড়াও, আরও জোরে দৌড়াও, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ফাস্ট, জোরে দৌড়াও। অল্টিয়াস মানে উচ্চতর। আমরা তো স্পোর্টস ফিল্ডে উঁচুতে লাফাই, হাই জাম্পে, পোল ভল্টে, আরও উঁচুতে লাফাও, উচ্চতর। তার ফর্টিয়াসের অর্থ হচ্ছে শক্তিশালী। শক্তিশালী কোথায় লাগে স্পোর্টস ফিল্ডে? না, যখন আমরা থ্রো করি, থ্রোয়িং ইভেন্ট, তখন কি হয় না, যত জোরে ছুটবে, যে যত বেশি জোরে ছুটবে তার ইকুইপমেন্ট তত দূরে গিয়ে পড়বে, সেই চ্যাম্পিয়ন ঘোষিত হবে। সেই জন্যই
বলছে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস, এই তিনটি কীরকম তাহলে ব্যাপারটা দাঁড়ালো না, এই সাহিত্যগত দিক থেকে বলা যায় যে এই শব্দ তিনটি দ্বারা বোঝানো হয়েছে ক্রীড়াবিদদের তিনটি লক্ষ্য, যেমন আরও দ্রুত গতিতে দৌড়াও, আরও উঁচুতে লাফাও, আরও শক্তিশালীভাবে নিক্ষেপ করো। সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস, এই তিনটি শব্দকে নিয়েই, ল্যাটিন শব্দকে নিয়ে আধুনিক অলিম্পিক গেমসের মোটো তৈরি হয়েছে। এই শব্দগুলি কিউবার্টিন অনুকরণ করেছিলেন কার কাছ থেকে জানো? এইটি অনুকরণ করেছিলেন তার একজন বন্ধু হেনরি ডিডনের কাছ থেকে, যিনি ছিলেন একজন খ্রিস্টীয় ধর্মযাজক। হেনরি মার্টিন ডিডন, তিনি কি পেশায় কী ছিলেন আবার না, প্যারিসের একটি স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন। 1891 সালে তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই হেনরি ডিডেয়ন তার ক্রীড়াবিদদের সাফল্য কামনা করে প্রথম এই তিনটি ল্যাটিন শব্দ ব্যবহার করেছিলেন। হেনরি ডিডেয়ন তার স্কুলে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই তিনটি ল্যাটিন শব্দ ব্যবহার করে কী করেছিলেন না, তার সমস্ত যে ক্রীড়াবিদ তাদের সাফল্য কামনা করেছিলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্যারি ডি ফ্রেডি ব্যারন ডি কিউবার্টিন। এই শব্দগুলি শুনে নৈতিক ও শিক্ষামূলক তাৎপর্য বিবেচনা করে কিউবার্টিন এই তিনটি শব্দকে অলিম্পিকের মোটো হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেন। তাহলে প্রথম ওই স্পোর্টসের মাঠে গিয়ে তিনি এই তিনটি শব্দ শুনেছিলেন কিউবার্টিন, শুনে এর নৈতিক ও শিক্ষামূলক তাৎপর্য বিবেচনা করে এই তিনটি শব্দকে অলিম্পিকের মোটো হিসেবে চিহ্নিত করার একটা সিদ্ধান্ত নেন। অবশেষে 1924 সালের প্যারিস অলিম্পিকে 1924 সালের প্যারিস অলিম্পিকে এই মোটো অলিম্পিক মোটো বলে প্রবর্তিত হয়। এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? 1 নম্বর আসতে পারে অলিম্পিকের, আধুনিক অলিম্পিক গেমসের মোটো কী? যদি 1 নম্বর থাকে তাহলে কি লিখতে হবে? লিখতে হবে এই অলিম্পিকের মোটো তিনটি শব্দ নিয়ে তৈরি, এটা সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস। যদি 2 নম্বর থাকে তাহলে কি লিখতে হবে না, এই আধুনিক অলিম্পিকের মোটো তিনটি ল্যাটিন শব্দকে নিয়ে তৈরি, একটা সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস, যেগুলোর অর্থ সিটিয়াস হচ্ছে দ্রুততর, অল্টিয়াস হচ্ছে উচ্চতর, ফোর্টিয়াস হচ্ছে শক্তিশালী। যদি 3 নম্বরের দেয় তাহলে কি লিখতে হবে? এই 2 নম্বরের যেটুকু লিখলে সেটুকু লিখতে হবে এবং শেষে ওইটুকু লিখতে হবে। যদি নাম মনে নাও থাকে যে একবার কিউবার্টিন 1891 সালে একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একজন আর এক বন্ধুস্থানীয় ব্যক্তি, একজন ধর্মযাজক, একটা স্কুলের হেডমাস্টারের কাছ থেকে ক্রীড়াবিদদের সাফল্য কামনা করার জন্য তিনটি যে ল্যাটিন শব্দ শুনেছিলেন, সেই তিনটি শব্দ শুনে তার নৈতিক এবং শিক্ষামূলক তাৎপর্য বিবেচনা করেই এই শব্দগুলোকে অলিম্পিকের মোটো হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
এবং পরবর্তীকালে 1924 সালে প্যারিস অলিম্পিকে এটি অলিম্পিকের মোটো বলে প্রবর্তিত হয়। প্রত্যেক বছরেই এই অলিম্পিকের এই থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে 10 থেকে 12 নম্বরের প্রশ্ন থাকে। এবং এই অলিম্পিকের মোটো কি, এমসিকিউ, এসএকিউ বা যে প্রশ্নতে, এটা কিন্তু থাকেই। সেই জন্য তোদের এই যে জিনিসগুলো এখন পড়াচ্ছি এগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনে রাখতে হবে। বই খুললেই দেখবি ওই সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস একটা গোল একটা রিংয়ের মধ্যে লেখা আছে, তার মাঝখানে অলিম্পিকের যে রিং, 5টা রিং ডাব্লিউ আকারের পরপর মাঝখানে 5টি রিং পরস্পর আবদ্ধকৃত অবস্থায় আছে, একটা গোল চাকতির মতন, আর রাউন্ড দিয়ে লেখা আছে সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস। এগুলো অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ, সেই জন্য পাশে দেখবি লেখা আছে সিটিপস, অল্টিপস, ফোর্টিপস। ঠিক আছে, এই যেগুলো বলছি এখন থেকে সেগুলো ভালো করে মন দিয়ে সবাই করে রাখবি, তাহলে পরেই দেখবি পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবারে আমরা একটু জেনে নেব যে আধুনিক অলিম্পিকের প্রতীক, এমব্লেম অফ মডার্ন অলিম্পিক। এমব্লেমটা অনেকটা সিনোনিম হচ্ছে সিম্বল। এমব্লেম এটা আবার কীরকম? আধুনিক অলিম্পিকের প্রতীক। আয়োজক দেশ প্রতি অলিম্পিকের জন্যই নতুনভাবে একটা অলিম্পিকের প্রতীক তৈরি করে, এমব্লেম তৈরি করে। যে দেশ অলিম্পিকের আয়োজন করবে সেই দেশ নতুন নতুন এমব্লেম তৈরি করবে অলিম্পিকের। কীরকম হবে সেই এমব্লেমটা? না, দেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অলিম্পিক বলয় ও অলিম্পিক মোটোকে ব্যবহার করে অলিম্পিকের এই প্রতীক তৈরি হয়। কী কী বললাম? না, যে দেশে অলিম্পিক গেমস হবে সেই দেশের ঐতিহ্য, তার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। আর অলিম্পিক বলয় কি? 5টা গোল গোল রিং। এবং অলিম্পিকের যে মোটো সিটিয়াস, অল্টিয়াস, ফোর্টিয়াস, এই দুটোকে ব্যবহার করে অলিম্পিকের প্রতীক তৈরি করা হয়। এই প্রতীকে সাধারণত দেশের নাম এবং সাল অত্যন্ত সুসাদৃশ্যভাবে উল্লেখ করা থাকে, যাতে এই এমব্লেমটা দেখে বোঝা যায় এই অলিম্পিকটা, এত সালের এই অলিম্পিকটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। অনেক ক্ষেত্রে প্রতীকে অলিম্পিকের যে মোটো সেটা ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায় না বিশেষভাবে, কিন্তু প্রতীক অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত রঙিন, উজ্জ্বল ও অর্থবহ হয়ে থাকে। এই প্রতীকের ব্যবহার খুব সহজেই কততম অলিম্পিক তা সূচিত করতে সাহায্য করে। তোরা বলতে পারবি এবছর অলিম্পিক কোথায় হওয়ার কথা ছিল? জাপান, টোকিওতে। ওরাও একটা এমব্লেম তৈরি অলরেডি করেছে। তোরা নেটে সার্চ করলেই দিবি যে 2020 অলিম্পিক, দেখবি অলিম্পিকের গোল একটা রিং আছে, সেই রিংয়ের মধ্যে অসংখ্য বলয় টলয় আছে, তার নিচে লেখা আছে অলিম্পিক 2020 টোকিও। তোদের যদি বই থাকে, বইয়ে দেখবি এটা 5টা মানুষ আছে, বড় মানুষ একটা মাঝখানে, দুই দিকে দুটো ছোট ছোট মানুষ, মাথাগুলো গোল গোল, আর তার নিচে লেখা আছে লন্ডন 2012। তার মানে 2012-তে লন্ডনে অলিম্পিক গেমস হয়েছিল। এই যে টোকিওর এমব্লেম তো অনেক দিন আগেই তৈরি হয়ে গেছিলো, দুর্ভাগ্যবশত অলিম্পিকটা হলো না এবছরে, তাহলে দেখতে পারতি।
তোরা জানিস যে এখনকার অলিম্পিক কতদিন ধরে চলে? হ্যাঁ, 16 days, 16 দিন ধরে অলিম্পিক এখন চলে। একদম প্রাচীনকালে একদিনের, তারপরে 3 দিনের, তারপরে 5 দিন, তারপরে দেখতে 10 দিন, আবার এখন বর্তমানে 4 বছর পর পর 16 দিন ধরে এই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। এবারে আমরা একটু জেনে নিই যে এই অলিম্পিকের শপথ কি, ওথ অফ অলিম্পিক। ওথ তোরা কোনো দিন দেখেছিস ওথটা কি? হ্যাঁ, আমাদের মাঠেও ওই স্পোর্টসের দিন বা যে কোনো জায়গায় স্পোর্টস শুরু হওয়ার আগে সমস্ত অ্যাথলেটরা পতাকার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একজন মাইকে মাইকে কোনো একটা বক্তব্য, শপথ গ্রহণ সে বলে, সেই শুনে শুনে প্রত্যেকটা অ্যাথলেট জোরে জোরে সরবে উচ্চ স্বরে বলে। সেই শপথটা কি, অলিম্পিকের শপথটা কি স্পেশাল? আমরা যেটা স্কুলে বলি, নিশ্চয়ই শুনেছিস, যে আমরা শপথ গ্রহণ করিতেছি যে ক্রীড়া পরিচালনার সমস্ত বিধানাবলী মান্য করিয়া স্পোর্টসে ক্রীড়া সুলভ, খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া অবতীর্ণ হইব, বিচারকের রায় চূড়ান্ত বলিয়া মানিয়া লইব, এরকম বলি তো। ঠিক সেরকম অলিম্পিকের একটা নিজস্ব শপথ আছে। কীরকম না, পবিত্র এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবার আগে সমস্ত ক্রীড়াবিদদের এই গেমসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে শপথ বাক্য পাঠ করতে হয়। এই শপথ বাক্য কালে কালে সামান্য পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছে। সর্বশেষ 2008 সালে বেজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিকে শপথ বাক্যটি সর্বশেষ পরিমার্জিত হয়েছে। সেই শপথ বাক্যটিও বর্তমান চলে আসছে। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন আসে যে অলিম্পিকের শপথ বাক্যটি শেষ কবে পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছে? 2008 সালে বেজিং অলিম্পিকে। বেজিং কোথায়? চীন। তাহলে শপথটা একটু তাহলে বলি, ভালো করে মন দিয়ে শোন, তাহলেই হয়ে যাবে। In the name of all competitors, I promise that we shall take part in these Olympic Games. In these Olympic Games, এই জায়গাটায় যে অলিম্পিক গেমস হয়েছে যততম, সেই অলিম্পিক্সের নামটা বলতে হবে। কী বললাম, বোঝা গেছে? I promise that we shall take part in these Olympic Games, respecting and abiding by the rules which govern them, committing ourselves to the sports without doping and without drugs, in the true spirit of sportsmanship, for the glory of sports and honor of the teams. বাংলায় বললে, এই শপথটাকে যদি বাংলায় অনুবাদ করি তাহলে কেমন হয় এটা শুনে নিই। সমস্ত প্রতিযোগীর নামে আমি শপথ করছি যে আমরা এই অলিম্পিক গেমসের, মানে এই অলিম্পিক গেমসে না বলে যততম অলিম্পিক গেমস হবে সেইটা শুধু বলতে হবে। এখানে যে লন্ডন অলিম্পিক গেমসে, বেজিং অলিম্পিক গেমস, এরকম অলিম্পিক গেমসের নামটা বলতে হবে। সেই জন্য আমি এটা পুরো বলতে হবে, ওটা নাম বলছি না। এই সমস্ত প্রতিযোগীর নামে আমি শপথ করছি যে আমরা
বেজিং অলিম্পিক গেমসের সমস্ত নিয়মকানুনকে শ্রদ্ধার সঙ্গে মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে খেলাকে আমরা মাদকাসক্তি ও ডোপিং থেকে দূরে সরিয়ে রেখে খেলোয়াড় সুলভ মনোভাবের মাধ্যমে খেলাধুলোর মান উন্নত করব এবং নিজ দলের সম্মান বৃদ্ধি করব। এটা হচ্ছে অলিম্পিকের শপথ বাক্য, ওথ অফ মডার্ন অলিম্পিক। তবে কি শুধুমাত্র প্রতিযোগীরাই নয়, অলিম্পিক গেম শুরুর আগে সমস্ত বিচারক এবং নিজ দলের কোচকেও এ শপথ বাক্য পাঠ করতে হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিচারক এবং কোচেদের জন্য শপথ বাক্যটি ভিন্ন হয়ে থাকে, একটু আলাদা হয়। সেটা আবার কীরকম হয়? একটু পড়ি। In the name of all the judges, I promise that we shall officiate in these Olympic Games with complete impartiality, respecting and abiding by the rules which govern them in the true spirit of স্পোর্টসম্যানশিপ। এটা হচ্ছে লাস্টে যেটা বললাম, এটা হচ্ছে বিচারক, অফিসিয়ালস অ্যান্ড কোচেস। আর এই ওথটাকে বলা হয় দি অফিসিয়ালস ওথ। তাহলে অফিসিয়ালদের জন্য, বাংলায় বললে কি বলবো, অফিসিয়ালদের জন্য শপথ বাক্য।